আপনি কি জানেন আমাদের সবার চেনা গেম লফট আর বর্তমানের গেম লফটের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। একটা সময় গেম লফটের ওপর এমন কঠিন পরিস্থিতি নেমে আসে যে শুরুর দিকের অনেক গুরুত্বপূর্ণ সদস্যরাও একে একে এই কোম্পানি ছাড়তে বাধ্য হয়। একটা সময় ছিল যখন মোবাইল গেম মানেই ছিল গেম লফটের গেম। আজকের মতো তখন প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এত হাই কোয়ালিটি গেম ছিল না। পাওয়ারফুল গেমিং ফোন তো দূরের কথা, বেশিরভাগ মানুষের হাতে ছিল কিপ্যাড ফোন কিংবা লো এন্ড স্মার্টফোন। আর ঠিক সেই সময়ই গেম লফট কিছু দারুণ গেম নিয়ে এসেছিল, যেগুলো দেখে মনে হতো এত ছোট ফোনে এত বড় গেম কিভাবে খেলা সম্ভব। অ্যাসফাল্ট, গ্যাংস্টার, মডার্ন কম্ব্যাট, ব্রাদার্স ইন আর্মস, নোভা। একটা সময় এই নামগুলো মোবাইল গেমিংয়ের ডেফিনেশনই বদলে দিয়েছিল। কিন্তু যে কোম্পানি এক সময় মোবাইল গেমিংয়ের সব থেকে বড় নাম ছিল, সেই গেম লফটের মোবাইল গেমিংয়ে এখন আর তেমন নাম নেই কেন? এমন কি হয়েছিল গেম লফটের সাথে? আর গেম লফট এত বড় মোবাইল গেমিং কোম্পানি হয়েছিলই বা কি করে? আজকের এই ভিডিওতে আমরা গেম লফটের সেই রাইজ অ্যান্ড ফল এবং হয়তো কামব্যাকের গল্পও জানবো। সো লেটস গো, শুরু করা যাক। গেম লফটের গল্পের শুরু হয় 1999 সালে, আর এই কোম্পানির পেছনে ছিলেন মিশেল গেলেমট, যিনি ইউবিসফট গেম কোম্পানিরও অন্যতম কো-ফাউন্ডার ছিলেন। মজার ব্যাপার হলো এই 5 ভাই মিলেই ইউবিসফট প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই 5 ভাইয়ের মধ্যেই একজন ছিলেন মিশেল গেলেমট। পরবর্তীতে মিশেল নিজের কোম্পানি গেম লফট প্রতিষ্ঠা করেন, আর সেখান থেকে শুরু হয় গেম লফটের দীর্ঘ গেমিং জার্নি। তখনকার সময়টা ছিল মোবাইল গেমিং এর একদম শুরুর দিক। মানুষের কাছে মোবাইল ফোন মানেই ছিল কল, SMS আর কিছু বেসিক ফিচার্স। সেই সময় মোবাইলে তো গেমিং চিন্তাও করা যেত না, গেমিং ছিল মূলত পিসি আর কনসোলেই সীমাবদ্ধ। কিন্তু গেম লফটের ফাউন্ডাররা বুঝতে পেরেছিলেন মোবাইল ফোন শুধু কথা বলার ডিভাইস হয়ে থাকবে না, ফিউচারে এটাই গেমও খেলা যাবে। আর সেই সম্ভাবনাকেই কাজে লাগিয়ে গেম লফট মোবাইল গেমিং এর দিকে পুরোপুরি ফোকাস দিতে শুরু করে। আর ঠিক তখনই জাভা এনেবেলড মোবাইল ফোন মার্কেটে আসতে শুরু করে। এই জাভার মাধ্যমে কিপ্যাড ফোনগুলোর মধ্যেই তুলনামূলকভাবে কমপ্লেক্স গেমগুলো রান করা সম্ভব হচ্ছিল। গেম লফট তখন নিজেদের অরিজিনাল গেমের পাশাপাশি বড় বড় মুভি এবং গেম ফ্র্যাঞ্চাইজের লাইসেন্স নিয়ে সেগুলোর মোবাইল অ্যাডাপ্টেশন বানাতে শুরু করে। আর যেই গেমগুলোর লাইসেন্স কিনতে পারেনি সেই গেমগুলোর ক্লোন বা কপি বানাতে শুরু করে। এভাবেই গেম লফট ধীরে ধীরে হতে থাকে জাভা মোবাইল গেমিং এর অন্যতম বড় নাম। এমন হয়ে গিয়েছিল যে জাভা গেম মানেই গেম লফটের গেম। এরপর যখন স্মার্টফোন আসা শুরু করলো, গেম লফট এখানেও পিছিয়ে থাকেনি। 190-এরও বেশি গেম তারা স্মার্টফোনের জন্য বানায়। তারা পপুলার পিসি এবং কনসোল গেমস থেকে ইন্সপিরেশন নিয়ে মোবাইলের জন্য নিজেদের ভার্সন তৈরি করতে শুরু করে। যেমন গ্যাংস্টার সিরিজ জিটিএ থেকে ইন্সপায়ার্ড ছিল, নোভার গেমগুলোতে হেলোর মতো সাইফাই শুটারের ফিল পাওয়া যেত, শ্যাডো গার্ডিয়ানের মধ্যে আনচার্টেডের ইনফ্লুয়েন্স ছিল, আর জম্বি ইনফেকশনে রেসিডেন্ট ইভিলের মতো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফলে অনেকেই গেম লফটের গেমগুলোকে ক্লোন বলে সমালোচনা করত। কিন্তু এখানেই ছিল আসল ব্যাপার, গেম লফট শুধু কপি করেই থেমে থাকেনি। তারা সেই গেমগুলো এত ভালো করে বানিয়েছিল যে মাঝে মাঝে গেমগুলো অরিজিনাল গেমের থেকেও ভালো হতো। আর তখন মোবাইল প্ল্যাটফর্মে তাদের কম্পিটিশন প্রায় ছিলই না। ফলে একজন গেমার যদি মোবাইলে জিটিএ টাইপ এক্সপিরিয়েন্স, কনসোল টাইপ শুটার অথবা হাই কোয়ালিটি রেসিং গেম খেলতে চাইতো, গেম লফটের গেম বাদে তাদের হাতে খুব বেশি অপশন থাকতো না। কম্পিটিশন ছিল না বলে এই না যে গেমগুলোর কোয়ালিটি ভালো ছিল না। গেম লফটের সাকসেসের আরেকটা বড় কারণই ছিল তাদের গেমের প্রোডাকশন কোয়ালিটি। তখন মোবাইল গেম মানেই অনেকের কাছে ছিল ছোটখাটো ক্যাজুয়াল গেম, কিন্তু গেম লফট বলল আমরা জাভা ফোনে পোলাপাইনদের কনসোল লেভেলের এক্সপিরিয়েন্স দিয়েছি, আর এখন তো স্মার্টফোন, আমরা মোবাইল গেমে পিসি লেভেল গেমের ফিল দিয়ে দেব। তখন তাদের গেমে থাকতো ইমপ্রেসিভ গ্রাফিক্স, সিনেমেটিক প্রেজেন্টেশন, প্রপার স্টোরি লাইন, ভয়েস অ্যাক্টিং এবং কনসোল ইন্সপায়ার্ড গেম প্লে। একটা সাধারণ মোবাইল স্ক্রিনের মধ্যে তারা এমন এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছিল যেটা নর্মালি মানুষ কনসোল বা পিসিতে পেত। আর শুধু গ্রাফিক্সই নয়, গেম প্লেও ছিল তাদের বড় প্লাস পয়েন্ট। তাদের গেমও ছিল ওয়েল পলিশড এবং একই সঙ্গে তারা বিভিন্ন জনারে কাজ করত। যেমন আপনার রেসিং গেম চাই, অ্যাসফাল্ট আছে। জিটিএর মতো ওপেন ওয়ার্ল্ড ক্রাইম এক্সপিরিয়েন্স করতে চাই, গ্যাংস্টার আছে। কল অফ ডিউটির মতো ফার্স্ট পারসন শুটার গেম চাই, মডার্ন কম্ব্যাট কিংবা নোভা আছে। অর্থাৎ একজন গেমারের প্রেফারেন্স যাই হোক না কেন, গেম লফটের লাইব্রেরিতে তার জন্য কিছু না কিছু অবশ্যই থাকতো। এই ডাইভার্সিফিকেশন তাদের অডিয়েন্সও অনেক বড় করে দেয়। এখন কথা হলো গেম লফট টাকা কিভাবে আয় করতো। এখানে আসছে গেম লফটের সব থেকে ইন্টারেস্টিং বিষয়। আজ আমরা মোবাইল গেম বলতে নর্মালি বুঝি ফ্রিতে ডাউনলোড, তারপর গেমের ভেতরে অ্যাডস, স্কিনস, জেমস, ব্যাটেল পাস, মাইক্রো ট্রানজ্যাকশন ইত্যাদি। কিন্তু গেম লফটের এরাতে মডেল অনেকটাই আলাদা ছিল। তাদের অনেক গেম ছিল প্রিমিয়াম, অর্থাৎ গেম ডাউনলোড করতে হলে শুরুতেই টাকা দিতে হতো।
মানে গেমটা কিনে খেলতে হতো, যাতে গেম খেলার সময় গেমের ভেতরে অ্যাডসের ঝামেলা না থাকে। এমনকি অনেক গেমে মাইক্রো ট্রানজ্যাকশনের ইউজ ছিল খুবই লিমিটেড। এই মডেলের একটা বড় অ্যাডভান্টেজ হলো প্লেয়ারের এক্সপিরিয়েন্সে কখনো বাধা পড়তো না। তারা চেয়েছিল গেমার্সরা শান্তিতে গেম খেলুক। কিন্তু এখানেই ভবিষ্যতে একটা বড় প্রবলেম ক্রিয়েট হতে যাচ্ছিল, কারণ গেম বানাতে খরচ বেড়েই যাচ্ছিল, কিন্তু তাদের বিজনেস মডেল সেই হারে রেভিনিউ জেনারেট করতে পারছিল না, কারণ মোবাইল গেমিং এর মার্কেট তখন দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছিল। আর এখান থেকেই গেমলফটের ডাউনফল শুরু হতে থাকে। মানুষ গেম ডাউনলোড করার জন্য শুরুতেই আর টাকা দিতে চাইতো না, কারণ অন্য কোম্পানিগুলো গেম ফ্রিতেই দিয়ে দিচ্ছিল। কিন্তু পরে যখন মানুষ সেই গেমগুলো খেলতে খেলতে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন কোম্পানিগুলো গেমের ভেতরে অ্যাডস, স্কিনস, জেমস, ব্যাটেল পাস দিয়ে মাইক্রো ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা আয় করত। কিন্তু গেমলফট তখনও প্রিমিয়াম আর অ্যাডস ফ্রি গেমের ওপরেই নির্ভর করছিল। ফলে নতুন এই ফ্রি টু প্লে বিজনেস মডেলের সঙ্গে গেমলফটের এই পুরনো বিজনেস মডেলের একটা বড় পার্থক্য তৈরি হয়। আর সিম্পল, মানুষ ফ্রিতেই ভালো গেম পেলে টাকা দিয়ে কেন গেম কিনে খেলবে? এইদিকে আবার গেমলফটের হাই কোয়ালিটি গেম বানাতেও প্রচুর টাকা খরচ হচ্ছিল। অন্যদিকে সেই গেমগুলো কিনতে মানুষ আগের মতো আর আগ্রহী ছিল না। ফলে রেভিনিউ এবং প্রফিট দুটোর উপরেই প্রেশার ক্রিয়েট হতে থাকে এবং শেষ পর্যন্ত গেমলফটকে বাধ্য হয়ে নিজেদের বিজনেস মডেল চেঞ্জ করতে হয়। যেসব গেম আগে পেইড ছিল সেগুলোকে ফ্রি করে দেওয়া হয়। যেমন গ্যাংস্টার ভেগাস গেমটি আগে পেইড থাকলেও পরে সেটা ফ্রি করে দেওয়া হয়, আর গেমের ভেতরে অ্যাডস এবং মাইক্রো ট্রানজ্যাকশনও অ্যাড করে দেওয়া হয়। অর্থাৎ যে মডেল থেকে তারা একসময় দূরে ছিল, শেষ পর্যন্ত তাদের সেই মডেলেই ব্যাক আসতে হয়। কিন্তু এরপরেও গেমলফটের 16.6 মিলিয়ন ইউরো লস হয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই খারাপ সময়ে গেমলফটের ওপর আবার আরেক জায়ান্ট কোম্পানির নজর পড়ে। ফ্রান্সের এক মিডিয়া জায়ান্ট কোম্পানি ভিভেন্ডি গেমলফটের শেয়ার কিনে নিতে শুরু করে। তখন গেমলফটের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ থাকায় কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার আস্তে আস্তে বিক্রি করতে শুরু করে। প্রথমে ছোট অংশ, তারপর আরও বড় অংশ, এভাবে ধীরে ধীরে ভিভেন্ডি কোম্পানি গেমলফটের 96% শেয়ার কিনে নেয়। মিশেল তখন বুঝে যায় ভিভেন্ডি তাদের পুরো গেমলফট কোম্পানি নিজেদের দখলে নিতে চায়। মিশেল তখন ইভেনচুয়ালি গেমলফট কোম্পানি থেকে বেরিয়ে যান এবং এরপর যা হবার কথা, গেমলফটের অনেক বড় বড় পরিবর্তন আসতে শুরু করে। আচ্ছা, গেমলফটের সব থেকে বড় স্ট্রেংথ কি ছিল? পুরনো হাই কোয়ালিটি গেম এবং প্লেয়ারদের একটা ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু নতুন মোবাইল মার্কেটে রিয়েলিটি ছিল অন্যরকম। প্লেয়াররা চাইতো ফ্রি টু প্লে গেমস, রেগুলার আপডেট, নিউ কন্টেন্ট। তাই ডেভেলপার্সরাও গেমে এগুলো আনতো আর মাইক্রো ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা আয় করতো। তাই এবার গেমলফটও এই নতুন রিয়েলিটির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সেম স্ট্র্যাটেজি ফলো করে। গেমলফট এখন গেম প্লে থেকে মনিটাইজেশনের উপরই বেশি গুরুত্ব দেয়। ফলে পুরনো লয়াল ফ্যান্সরা মনে করলো এটা আর সেই আগের গেমলফট নেই। গেমলফটের যে একটা নাম ছিল, তারা সবসময় কোয়ালিটিফুল গেম বানায়, সেটা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলো। এমনকি সাথে পুরনো গেমসগুলোও হারিয়ে যেতে শুরু করলো। মোবাইল গেমিংয়ের একটা অদ্ভুত রিয়েলিটি হলো মোবাইল ফোনের গেমগুলো রেগুলার আপডেট করতে হয়, যাতে সেই গেমগুলো নতুন ফোনেও চলতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল প্রেশারের জন্য গেমলফট কিছু পুরনো গেমের সাপোর্ট একদম বন্ধ করতে শুরু করে। ফলে অনেক ফ্যান ফেভারিট টাইটেল ধীরে ধীরে মোবাইল প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যেতে শুরু করে। যেমন নোভা সিরিজের গেমগুলো, মডার্ন কম্ব্যাটের গেমগুলো, গ্যাংস্টার সিরিজের গেমগুলো, এরপর দি অ্যামেজিং স্পাইডারম্যান 2, দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন, আয়রন ম্যান 2, ক্যাপ্টেন আমেরিকা দি উইন্টার সোলজার, থর দি ডার্ক ওয়ার্ল্ড, দি ডার্ক নাইট রাইজেস, অ্যাসফাল্ট ওভারড্রাইভ, জিটি রেসিং ইত্যাদি। অ্যান্ড্রয়েডে যে এত গেমলফটের গেম আছে আমরা অনেকে জানিই না, আর চাইলেও এই গেমগুলো এখনকার ফোনগুলোতে খেলা সম্ভব না। এগুলো অনেক আগের মোবাইল ভার্সনের গেম, এখনকার মোবাইলে সাপোর্টই করবে না। তাই সময়ের সাথে যখন গেমগুলো ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে, তখন ফ্যান্সদের নস্টালজিয়ার সঙ্গে ফ্রাস্ট্রেশনও তৈরি হয়। আর এর মধ্যেই তখন কম্পিটিশনও ভয়ঙ্কর হয়ে উঠল। গেমলফট যখন মোবাইল গেমিং শুরু করেছিল, তখন মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি এত ক্রাউডেড ছিল না। কয়েকটি বড় স্টুডিও থাকলেও কম্পিটিশন ছিল লিমিটেড। কিন্তু সময়ের সাথে পরিস্থিতি পুরোই বদলে যায়। যেমন চায়না থেকে টেনসেন্ট এবং নেটিজের মতো জায়ান্ট পাবলিশার মোবাইল গেমিং মার্কেটে এন্ট্রি নেয়। রকস্টার গেমস তাদের জিটিএ গেমগুলো মোবাইলের জন্য রিলিজ করতে শুরু করলো। ইউবিসফটের মতো আরও বড় বড় পাবলিশার নিজেদের পিসি এবং কনসোল গেমগুলো মোবাইল প্ল্যাটফর্মের জন্য নিয়ে আসতে শুরু করলো। ফলে গেমলফটের পুরনো স্ট্র্যাটেজি, পপুলার পিসি এবং কনসোল গেমের মতো করে মোবাইল গেম বানানো, আগের মতো আর ইউনিক থাকলো না। কারণ মোবাইল গেমাররা এখন সরাসরি অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজের মোবাইল গেমগুলো খেলতে পারতো। তাহলে কেন সে গেমলফটের ক্লোন বা কপি গেমগুলো খেলবে? এটাই গেমলফটের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই পর্যায়ে এসে অনেকের মনে হতে পারে, তাহলে এটাই কি গেমলফটের শেষ? অবশ্যই না। গেমলফটের বর্তমান অবস্থা দেখলে মনে হয় কোম্পানিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু বিষয়টা আসলে এত সিম্পলও নয়। রেভিনিউ আগের মতো না থাকলেও তাদের গেমস এখনও অনেক মানুষ ডাউনলোড করে খেলে। যে গেমগুলো এখনও প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আছে আর কি। আগেরগুলো না, আগেরগুলো তো সাপোর্টই করে না।
তো তাদের গেম লাইব্রেরির ব্র্যান্ড ভ্যালু এখনো অনেক বড়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো গেমলফট এবার মোবাইল গেমিং এর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে। গেমলফট ধীরে ধীরে পিসি এবং কনসোল মার্কেটের দিকে যাত্রা শুরু করে দিয়েছে। যেমন গেমলফট ডিজনি ড্রিমলাইট ভ্যালি গেমটি বানায়। এটা দেখিয়ে দেয় যে গেমলফট মোবাইল গেমিং কোম্পানি হিসেবে আটকে থাকতে চায় না, তাই গেমলফটের কামব্যাক হতেও পারে। এখন দেখা যাক কি হয়। একসময় গেমলফট এমন একটা কোম্পানি ছিল যারা মোবাইল গেমিংকে শুধু ক্যাজুয়াল গেমিং হিসেবে দেখেনি। তারা দেখিয়েছিল একটা ছোট মোবাইল ফোনের মাধ্যমেও কনসোল লাইক এক্সপিরিয়েন্স দেওয়া সম্ভব, যেটা শুধু গেমলফটই করতে পেরেছিল। সমস্যা শুরু হয় তখন যখন মোবাইল গেমিংয়ের রুলস বদলে যায়, প্লেয়ারদের মাইন্ডসেট বদলে যায়, প্রিমিয়াম গেমসের জায়গায় ফ্রি টু প্লে মোবাইল গেমস আসে। তারপর আবার ওনারশিপ চেঞ্জ, ম্যানেজমেন্ট পরিবর্তন এবং ভয়ঙ্কর কম্পিটিশন সবকিছু মিলে গেমলফটের পুরনো ফর্মুলা আর আগের মতো কাজ করেনি। কিন্তু তারপরেও গেমলফট পুরোপুরি হারিয়ে যায়নি, কারণ তাদের তৈরি করা গেমস এখনও অনেক গেমারদের চাইল্ডহুডের সাথে জড়িত আছে। আজ হয়তো নতুন জেনারেশনের কাছে গেমলফট আগের মতো ডমিনেন্ট নয়, কিন্তু একসময় যারা কিপ্যাড ফোন হাতে নিয়ে অ্যাসাসিনস ক্রিড, প্রিন্স অফ পার্সিয়া খেলেছে, তাদের কাছে গেমলফট শুধু একটা গেম কোম্পানি নয়, গেমলফট একটা এরায়ের নাম। আর এটাই হয়তো গেমলফটের সব থেকে বড় লেগেসি। আপনার ফেভারিট গেমলফটের গেম কোনটি ছিল কমেন্টে অবশ্যই জানাবেন। এমন গেমিং হিস্ট্রি এবং নস্টালজিয়া ফিল্ডেড স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গেমলফটকে আমরা চিনেছি জাভা গেমের মাধ্যমে। চাইল্ডহুডের জাভা গেমগুলো আমাদের কিভাবে ট্রু গেমার বানিয়েছে এটা জানতে রাইটের ভিডিওটা দেখতে পারেন। আর একসময় জনপ্রিয় অ্যাংরি বার্ডস গেমকে সবাই কিভাবে ভুলে গেল এটা জানতে লেফটের ভিডিওটা দেখতে পারেন। সো আপনাদের সাথে তাহলে ওই ভিডিওগুলোতেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।